প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব ক্লাস 10 ভৌত বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের উপর। ভৌত বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ শুরু করব। তাহলে শুরু করি। তোমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে যে রেল লাইনের জোড়ের মুখে সাধারণত ফাঁক রাখা হয়। কেন ফাঁক রাখা হয় তোমরা কি জানো? ফাঁক রাখার কারণ হলো রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন যায় তখন ট্রেনের চাকার ঘর্ষণে রেল লাইন প্রচন্ড উত্তপ্ত হয় এবং সূর্যের তাপেও রেল লাইন উত্তপ্ত হয়। আর রেল লাইন উত্তপ্ত হওয়ার কারণে রেল লাইন প্রসারিত হয়। এখন প্রসারিত হলে রেল লাইন তো বেঁকে যাবে যদি জোড়ের মুখে ফাঁক রাখা না হয়। সেই জন্য সাধারণত ফাঁক রাখা হয়। আবার তোমরা লক্ষ্য করবে বাড়িতে এবং কাচের শিশির যে সিপি অনেক সময় আটকে যাওয়ার ফলে আমরা খুলতে পারি না। তখন আমরা কি করি? তখন আমরা ওই ধাতব সিপির কাছে একটু তাপ দিই, তাহলে দেখা যায় ধাতব সিপিটি খুব সহজে খুলে যাচ্ছে। কেন খুললো? কারণ হচ্ছে তাপ প্রয়োগ করার ফলে ধাতব সিপিটি কিছুটা হলেও প্রসারিত হয়। এবার প্রশ্ন হচ্ছে এই প্রসারণ কতটা হতে পারে? খুব বেশি হতে পারে না কম হতে পারে না? কি করে বুঝবো প্রসারণটা বেশি না কম? আসলে প্রসারণটা খুব কম হয়। তোমাদের মনে প্রশ্ন এখন জানতে পারে কঠিন পদার্থের প্রসারণ কেন হবে? কারণ হচ্ছে প্রত্যেকটি কঠিন পদার্থ, খুব সহজভাবে যদি বলি, প্রত্যেকটি কঠিন পদার্থ পরমাণু সুবিন্যাসে বিন্যস্ত থাকে। এখন কঠিন পদার্থে তাপ দিলে অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে ওই পরমাণুগুলির মধ্যে গড় দূরত্ব বেড়ে যায়। গড় দূরত্ব বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে পদার্থের প্রসারণ হচ্ছে। তাহলে প্রশ্ন জানতে পারি, পদার্থের প্রসারণ সব পদার্থের ক্ষেত্রে কি সমান? কখনোই না। বিভিন্ন পদার্থের প্রসারণ বিভিন্ন রকমের হয়। যেমন ধরো লোহা, ইস্পাত, তামা, এই তিন ধরনের পদার্থে যদি আমরা একই উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি প্রসারণ একই হবে? কখনোই একই হবে না। প্রসারণ কত প্রকারের হতে পারে? কোন দণ্ডের উষ্ণতা বৃদ্ধি ঘটানো হলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হতে পারে। দৈর্ঘ্যের বৃদ্ধি হওয়া মানে তার ক্ষেত্রফলের বৃদ্ধি হবে। দৈর্ঘ্য ক্ষেত্রফলের বৃদ্ধি হওয়ার অর্থ হচ্ছে আয়তনের বৃদ্ধি হবে। তাহলে যে কোনো কঠিন পদার্থে আমরা যদি তাপ দিই তাহলে কি হবে? সেই কঠিন পদার্থের দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, ক্ষেত্রের পরিবর্তন হতে পারে এবং আয়তনের পরিবর্তন হতে পারে। মনে করি একটি দণ্ডের প্রাথমিক উষ্ণতা T1, অর্থাৎ T1 উষ্ণতায় কোনো দণ্ডের দৈর্ঘ্য L1, উষ্ণতা বৃদ্ধি করা হলো T2 উষ্ণতায় কোন দণ্ডের দৈর্ঘ্য কত হলো? মনে করি L2। তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল? প্রথমে দৈর্ঘ্য ছিল L1, এখন কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল? L2। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটুকু হলো? দৈর্ঘ্যের বৃদ্ধি হলো L2 - L1। এটা হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি।
আর কতটুকু উষ্ণতা বৃদ্ধি করেছি আমরা? প্রাথমিক উষ্ণতা T1 কতটুকু বাড়ানো হয়েছে, বাড়িয়ে কতটা হয়েছে T2। তাহলে উষ্ণতা বৃদ্ধি কত? T2 মাইনাস T1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এখন কোন দণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি কি কি বিষয়ের উপর নির্ভর করে? একদম পরিষ্কার, যে কোনো দণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি অবশ্যই উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা যত বেশি হবে দৈর্ঘ্যের বৃদ্ধি তত বেশি হবে, উষ্ণতার বৃদ্ধি যত কম হবে দৈর্ঘ্যের বৃদ্ধি তত কম হবে। সেই সঙ্গে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, দেখো দুটি লোহার তার নিয়েছি, দুটি লোহার তারের দৈর্ঘ্য মনে করি 1 মিটার, 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্যে দুটি লোহার তার। উষ্ণতা বৃদ্ধি ঘটিয়েছি, এটারও 100 ডিগ্রি সেলসিয়াস, এটারও 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে অবশ্যই এটার ক্ষেত্রে যা হবে এটার ক্ষেত্রেও তাই হবে। কিন্তু যদি এই 1 মিটারের জায়গায় এটাকে 2 মিটার নেওয়া হয় তাহলে কি হবে? এর দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। যদিও পদার্থ দুটি লোহা, তা সত্ত্বেও একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ আলাদা হচ্ছে। সেটা কিসের উপর নির্ভর করছে? সেটা প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। তাহলে কোন দণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, উষ্ণতার পরিবর্তন অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি কতটুকু করা হচ্ছে এবং প্রাথমিক দৈর্ঘ্য কত। তাহলে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কত? L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি নির্ভর করবে কার উপর? উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। যত বেশি উষ্ণতা বৃদ্ধি হবে দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে। কখন এটা লিখতে পারবো? যখন প্রাথমিক দৈর্ঘ্য স্থির। আর কি লিখবো? দৈর্ঘ্য বৃদ্ধি নির্ভর করবে প্রাথমিক দৈর্ঘ্যের উপর। প্রাথমিক দৈর্ঘ্য কত? L1। তাহলে L1 এর উপর কখন আমরা এটা লিখবো? যখন উষ্ণতা বৃদ্ধি একই থাকে। তাহলে L2 মাইনাস L1 ভ্যারিজাস T2 মাইনাস T1 এবং ভ্যারিজাস L1। তাহলে এই দুটোকে যদি আমরা কমপ্লিট করি যৌগিক ভেদের উপাদান অনুসারে আমরা লিখতে পারি L2 মাইনাস L1 সমানুপাতিক L1 ইনটু T2 মাইনাস T1। এই সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে একটা ধ্রুবক লাগে। সেই ধ্রুবককে আমরা সাধারণত এই ক্ষেত্রে আমরা আলফা বলি। দেখো L2 মাইনাস L1 এই সমানুপাতিকের পরিবর্তে একটি সমান সমান এবং একটি ধ্রুবক। ধ্রুবকটা সমানুপাতিক আর আলফা মূলত একই রকম দেখতে মনে হয়, যদিও পুরোপুরি একই নয়। এটা হচ্ছে আলফা, তাহলে আলফা ইনটু L1 ইনটু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমরা আলফার মান যদি বের করি, আলফা হচ্ছে কত? L2 মাইনাস L1 বাই L1 ইনটু T2 মাইনাস T1। তাহলে দেখো আলফা একটি ধ্রুবক, যে ধ্রুবকটি মূলত উষ্ণতার উপর নির্ভর করে। এটা কি সংক্রান্ত ধ্রুবক? কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সংক্রান্ত ধ্রুবক। এইটাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফাটা আসলে গ্রিক বর্ণমালা, যেমন আমরা A B C D লিখি, ঠিক সেই রকমই গ্রিক বর্ণমালা আলফা, পরে আমরা আসবো বিটায়, আলফা বিটা এবং গামা। আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্দেশ করে।
তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। তাহলে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান আমরা কি লিখলাম, যে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতার বৃদ্ধি। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যদি জানতে চাওয়া হয় তাহলে আমরা একক কি করে বের করব। দেখো উপরে দৈর্ঘ্যের একক, নিচে কি হবে দৈর্ঘ্যের একক, এলাম তো দৈর্ঘ্যের একক, এটা উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান সমান 1 বাই উষ্ণতার একক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান সমান 1 বাই উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আমরা কি লিখব, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স লিখতে পারি। এবার আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মূলত উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা যদি দিতে চাই তাহলে আমরা কিভাবে দেব, দেখো আলফা সমান সমান L2 মাইনাস L1 বাই L1 ইনটু T2 মাইনাস T1। এখন যদি L1 সমান সমান 1 করে দেওয়া হয়, যদি 1 হয়, আর T2 মাইনাস T1 সমান সমান 1, তাহলে আলফা সমান সমান কত হবে, আলফা সমান সমান হচ্ছে L2 মাইনাস L1। দেখো কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করলে T2 মাইনাস T1 1 একক, কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক দৈর্ঘ্যে L1 সমান যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয়, L2 মাইনাস L1 দৈর্ঘ্যের প্রসারণ, দৈর্ঘ্যের বৃদ্ধি, তাকে আমরা কি বলি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলি। আবার বলছি, কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি হয় তাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা আসলে কি প্রকাশ করে, খুব সহজ ভাবে যদি বলি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আসলে কিছু পরিমাণ দৈর্ঘ্যকে প্রকাশ করে, লেন্থকে প্রকাশ করে। ঠিক আছে, যেমন ধরো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হয়, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় 12 into 10 to the power minus 6 per degree Celsius। এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে যে কোনো লোহদণ্ডের একক দৈর্ঘ্যে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে ওই লোহদণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের এত গুণ দৈর্ঘ্যের বৃদ্ধি হবে। তাহলে যে কোনো কঠিন পদার্থে যদি আমরা তাপ দেই অথবা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্যের বৃদ্ধি যেমন হয় একই রকম ভাবে ক্ষেত্রফলেরও বৃদ্ধি হয়। তাহলে আমরা এবার আলোচনা করব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একই রকম ভাবে কিন্তু আমরা দৈর্ঘ্যের জায়গায় শুধুমাত্র ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্রফল বসিয়ে দিই, আর আলফার জায়গায় তখন কি বসাবো, বিটা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখি, তাহলে একই রকম ভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, বিটা সমান সমান আমরা
আমরা কি লিখতে পারবো, যেহেতু দৈর্ঘ্যের বৃদ্ধি এখানে ক্ষেত্রফলের বৃদ্ধি, প্রাথমিক ক্ষেত্রফল S1, তাহলে S1 হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, S2 হচ্ছে অন্তিম ক্ষেত্রফল। S1 হচ্ছে T1 উষ্ণতার ক্ষেত্রফল, S2 হচ্ছে T2 উষ্ণতার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক যদি বলি, একই রকম ভাবে এইটা কেটে যাচ্ছে, ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের একক কেটে যাচ্ছে, তো 1 উষ্ণতার একক পাচ্ছি, একই ইউনিট পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি ফারেনহাইট, পার ডিগ্রি কেলভিন। ঠিক আছে, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যদি সংজ্ঞা আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে, তাহলে কি করতে হবে, দেখো S1 সমান 1 করে দাও, আর T2 মাইনাস T1 1 করে দাও, তাহলে বিটা সমান কি থাকবে, S2 মাইনাস S1। তাহলে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একই কথা, কিন্তু প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল হয় সেই ক্ষেত্র প্রসারণকে আমরা বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আবার বলছি, যে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আসলে কিছু পরিমাণ ক্ষেত্রকেই ইন্ডিকেট করে। ঠিক আছে, এইবার আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো, এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা আলোচনা করব। আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা। আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে প্রকাশ করি। তাহলে একই রকম ভাবে আমরা লিখতে পারবো গামা সমান সমান, যেহেতু দৈর্ঘ্যের বৃদ্ধি এখানে আয়তনের বৃদ্ধি হবে, আর প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। একক কি হবে, আয়তনের একক কেটে যাচ্ছে, 1 উষ্ণতার একক, একক কি, একই একক, উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কে যদি আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে, দেখো V1 সমান 1 করে দাও, আর T2 মাইনাস T1 সমান 1 করে দাও, তাহলে আমরা গামা সমান কত পাবো, গামা সমান পাবো V2 মাইনাস V1। তাহলে কি হচ্ছে, একই রকম ভাবে একক উষ্ণতা বৃদ্ধিতে, অর্থাৎ কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তনের বৃদ্ধি হয়, যে পরিমাণে আয়তনের প্রসারণ হয় তাকে আমরা বলি আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান আমরা লিখতে পারি V2 মাইনাস V1 বাই V1 ইনটু T2 মাইনাস T1। V1 টা কি, T1 উষ্ণতায় আয়তন V1, আর V2 টা কি, T2 উষ্ণতায় আয়তন V2। এইবার একটু চিন্তা করো, প্রথমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, দৈর্ঘ্য সংক্রান্ত বিষয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, সেটা কি, ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়। তারপর লাস্টে আমরা কি পেলাম, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এটা আয়তন সংক্রান্ত বিষয়। দেখো দৈর্ঘ্য থেকে আমরা কি পেতে পারি, ক্ষেত্রফল। কেন, ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, প্রস্থ তো দৈর্ঘ্যকে ইন্ডিকেট করে। তারপরে কি, আয়তন, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট যদি বলি, একমাত্রিক ধারণা যদি বলি, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 ডাইমেনশনাল কনসেপ্ট, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 3 ডাইমেনশনাল কনসেপ্ট, ত্রিমাত্রিক ধারণা। আলফা বিটা গামা এদের মধ্যে সম্পর্ক কি হবে, রিলেশনশিপ কি হবে একটু জেনে। কি হবে সম্পর্ক, আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3। এই হচ্ছে
সম্পর্ক। তাহলে আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3। তাহলে গামাকে 3 দিয়ে ভাগ করলে তবে আলফা পাচ্ছি, আর বিটাকে 2 দিয়ে ভাগ করলে তবে আলফা পাচ্ছি। আবার বিটাকে যদি আলফাকে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে বিটা পাবো, আর আলফাকে 3 দিয়ে গুণ করলে গামা পাবো। ঠিক আছে, ভালো থেকো সবাই।